শ্রমিকদের সৌদি আরবিয়া ফেরত যাওয়া এখন অনিশ্চিত। একে তো হঠাৎ করে বিমান ভাড়া 2 গুণ থেকে 3 গুণ বেড়ে গিয়েছে, তার উপর অনেক শ্রমিকদের ভ্যাকসিন না নেয়াতে তৈরি হয়েছে নানা রকম জটিলতা। এই প্রবাসী শ্রমিকদের দুর্ভোগের দায়ভার নেওয়ার জন্য কি কেউ নেই? দেশের বৈদেশিক মুদ্রা আয়ের একটি বড় অংশ এই প্রবাসীরা, তবে তাদের উপরেই কেন সব অন্যায়? নিজেদের দেশে তাদের উপর যে অন্যায় এবং অবহেলা চলে তা নিয়ে দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম একটি কলম লিখেছেন। কলমটির নাম অ্যাট এভরি স্টেপ দে আর এক্সপ্লয়েটেড, মিসট্রিটেড অ্যান্ড হিউমিলিয়েটেড। ওয়েলকাম টু স্টার ভিউজ রুম। আমি নাজিবা বাশার আছি আপনাদের সাথে, এবং আজকে আমাদের সাথে আছে দ্য ডেইলি স্টারের প্রকাশক এবং সম্পাদক মাহফুজ আনাম। ওয়েলকাম টু স্টার ভিউজ রুম মাহফুজ ভাই। তো এই সৌদি আরবে ফেরত যাওয়া নিয়ে কিন্তু অনেক দিন ধরেই আলোচনা চলছে প্রবাসী শ্রমিকদের, এবং অনেকগুলো জটিলতা তৈরি হয়েছে। তো এটা নিয়ে ওভারঅল একটা ইমেজ আমি আপনার কাছ থেকে পেতে চাচ্ছি। ধন্যবাদ নাজিবা। আমি প্রথমে শুরু করি একটা ধন্যবাদ দিয়ে, যে সরকার আজকেই ঘোষণা করেছেন যে ওনারা 20 থেকে 25 হাজার টাকা করে এই 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 দুর্যোগের সময় ওনারা শ্রমিকদেরকে দেবেন। তো এখানেও কথা হলো যে টাকাটা কিন্তু সরকার থেকেই আসছে, মানে সরকারের সিদ্ধান্তে আসছে, কিন্তু টাকাটা কিন্তু শ্রমিকদের নিজস্ব। এই টাকাটা আসছে তাদের একটা ওয়েলফেয়ার ফান্ড থেকে, যার মালিক হচ্ছে এই 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 বিদেশে যাওয়া শ্রমিকরা। তো সরকার তো অনেক সেক্টরকে প্রণোদনা দিচ্ছে, তো ওই 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 প্রণোদনার অংশ হিসাবে এটা আসছে না কেন? ওই শ্রমিকদের পয়সা থেকেই তাদেরকে দেওয়া হবে কেন? আজকে যদি আমরা অন্যান্য সেক্টর দেখি, এবং সরকারকে প্রশংসা করি আমি, যে অনেক তারা প্রণোদনা দিচ্ছে। গার্মেন্টস সেক্টরেই তারা প্রায় 10,500 কোটি টাকা দিয়েছেন, খুবই একটা মানে খুব লো ইন্টারেস্ট রেটে তারা লোন দিয়েছেন। তারপরে ক্যাশ ট্রান্সফার 3 মাসের মায়নার জন্যে সরকার একদম একেবারে নিজস্ব পয়সা থেকে তাদেরকে দিয়ে দিয়েছেন, যেটা পরিশোধ করতে হবে না। তো এরকম যখন সরকারের অ্যাটিটিউড টুয়ার্ডস এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি, টুয়ার্ডস আওয়ার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, যেটা আমি অত্যন্ত প্রশংসা করি, তো একই দৃষ্টিভঙ্গি আমাদের এই প্রবাসী শ্রমিকদের উপরে হয় না কেন? আমি যদি একটা বিচার করি যে এই মুহূর্তে মানে এই বছরে আরএমজি সেক্টর আমাদেরকে $28 বিলিয়ন তারা আয় করে দেশে এনেছে। তারপরের সেক্টরটা হচ্ছে এই প্রবাসী শ্রমিক, রেমিটেন্সে এসছে প্রায় $20 বিলিয়ন। তারপরের সেক্টরগুলো আসি, এগ্রিকালচার থেকে আমাদের আয় হয়েছে অ্যাবাউট 1 বিলিয়ন, জুট থেকে 1 বিলিয়ন, লেদার সেক্টর থেকে 1 বিলিয়ন, এবং এই সামগ্রিকভাবে এক্সপোর্ট ওরিয়েন্টেড সেক্টরগুলোর জন্যে 38টা সেক্টরে সরকার কিন্তু বিভিন্নভাবে তাদেরকে উৎসাহিত করার জন্যে 1 থেকে 20% তারা ওদেরকে কোনো না কোনোভাবে বেনিফিট দিচ্ছে। তো আমার মূল প্রশ্ন হচ্ছে যে সেক্টর আমার দ্বিতীয় বৃহৎ সেক্টর, এবং এই যে $20 বিলিয়ন যে সরকার পাচ্ছে ইন ফরেন এক্সচেঞ্জ, এই আয়ের প্রক্রিয়ার মধ্যে কিন্তু সমস্ত অবদান হচ্ছে এই ওয়ার্কারদের। হ্যাঁ, সরকার অনেক সহযোগিতা করছেন, কিন্তু আলটিমেটলি দ্য ফান্ডিং অফ দ্য হোল প্রসেস, এই চাকরিতে যাওয়া, তারপরে যত রকমের ফিজ আছে সেগুলো দেওয়া, এয়ারলাইন্সের ভাড়া দেওয়া, এই ভাড়াটাও কিন্তু একটা স্ক্যান্ডালাস ব্যাপার, যে আমাদের শ্রমিকদের কাছে কত বেশি ভাড়া নেওয়া হয়। এই সমস্ত কিছু তারা নিজেদের পয়সায় করছে, এবং তারপরেও তারা যখন যায় তাদের একটা ওয়েলফেয়ার ফান্ড সরকার করেছে, যেটাতে ওদের কন্ট্রিবিউটেড ফান্ড। তো আমার মূল বক্তব্য হচ্ছে যে সময় এসছে আমাদের এই প্রবাসী শ্রমিকদের দিকে আরও একটি সুনজর দেওয়া, এবং তারা অলরেডি আজকে যে বাংলাদেশ যে অগ্রগতি লাভ করেছে, এটা অত্যন্ত প্রশংসনীয়। আমি একজন বাংলাদেশি হিসাবে আই ফিল ভেরি প্রাউড বাংলাদেশের এই উন্নয়নে, এবং সরকার যথেষ্ট এর ক্রেডিট তার প্রাপ্য। তো এইখানে যারা নাম্বার 2 ফ্যাক্টর, গার্মেন্টস যদি আমাকে সাংঘাতিক উন্নয়নের দিকে নিয়ে যেতে পারে, তাহলে তারপরের স্থানটাই হচ্ছে আমার প্রবাসী শ্রমিক। তাদের প্রতি আমরা কী করছি? আমি যদি সামগ্রিকভাবে দেখি, এই মুহূর্তে তাদেরকে সরকার একটা খুবই ভালো উদ্যোগ নিয়েছেন। তাদের যারা পয়সা রেমিট করে, প্রত্যেক সেই রেমিটের জন্য 2% ইনসেন্টিভ দেওয়া হচ্ছে। এর বাইরে আমার জানা মতে এই মুহূর্তে তেমন বড় কিছু আর হচ্ছে না। কিন্তু আমি যদি অন্য সেক্টরে দেখি, যেমন ধরেন গার্মেন্টস সেক্টরে কর্পোরেট ট্যাক্স, যেটা সাধারণত সবার জন্যে
32.5% কর্পোরেট ট্যাক্স, সেখানে ওরা 10 থেকে 12% দেয়, অর্থাৎ 1/3 তারা কর্পোরেট ট্যাক্স দেয়। এখন চিন্তা করেন এটা কি বিরাট একটা ইনসেন্টিভ। আমি এটার জন্য সাধুবাদ জানাই, কিন্তু আমি এই সঙ্গে সঙ্গে আমি আমার প্রবাসী শ্রমিকদেরকে আমি কী দিচ্ছি? তারপরে এর মধ্যে আরও ধরেন গার্মেন্টসকে 1% ক্যাশ ইনসেন্টিভ দেওয়া হচ্ছে, তো 1% যদি দেওয়া হয় আমাদের এখানে আমরা শ্রমিকদের দিচ্ছি 2%। তারপরে 4% দেওয়া হয় যদি আপনি নন ট্রেডিশনাল মার্কেটে যান। তারপরে আরেকটা এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড আছে, যেখানে প্রায় 5.5 বিলিয়ন ফান্ড আছে, যেটা শর্ট টার্ম লোন খুবই 1.74% ইন্টারেস্টে আপনি তাদেরকে 6 মাসের জন্য লোন দিচ্ছেন। তো এই কোনো কিছুর মধ্যে কি আমাদের প্রবাসী শ্রমিকরা আসতে পারে না? এবং তারপরে আরও দেখেন যে আমার এই সেক্টরে $18 বিলিয়ন এবং $20 বিলিয়ন একটা আমরা বেনিফিট পাই। সেখানে আমি বাজেটে আমি যদি এই মানে এই যে মিনিস্ট্রি অফ এক্সপ্যাট্রিয়েট ওয়েলফেয়ার অ্যান্ড ওভারসিজ এমপ্লয়মেন্ট, এই মিনিস্ট্রির অ্যালোকেশন কত? সেখানে দেখা যাচ্ছে তার সামগ্রিক অ্যালোকেশন হচ্ছে 642 কোটি টাকা, এবং তার মধ্যে 316 কোটি টাকা ডেভেলপমেন্ট। তো যেই মন্ত্রণালয়ের কাজের জন্য, মন্ত্রণালয়ের কাজটা তারা দেখেন সুপারভাইজ করেন, কিন্তু আসলে শ্রমিকদের ক্রেডিট, বাট তবু মন্ত্রণালয় যদি ধরি, যেই মন্ত্রণালয়ের কাজে আমি বছরে 18 থেকে 20 বিলিয়ন ডলার আয় করি, তাহলে এখানে এত কম অ্যালোকেশন কেন? এই যে কম অ্যালোকেশন, তার একটা কারণ হচ্ছে, একটা কারণ বলবো না, হয়তো বা একটা কারণ, সেটা হচ্ছে যে একটা ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার ফান্ড বলে একটা ফান্ড আছে। এই ফান্ডটা তৈরি হয়েছে এই শ্রমিকদেরই কন্ট্রিবিউশনে। তো সেই ফান্ড থেকে কিন্তু এই মিনিস্ট্রি অনেক টাকা খরচ করে, হ্যাঁ, বিভিন্নভাবে খরচ করে। তো আমার মূল বক্তব্য হচ্ছে যে আমি কেন শ্রমিকদের পয়সার দ্বারা একটা ফান্ড ক্রিয়েট করে ওখান থেকে আমি কেন, যদি আমি কমও খরচ করি, আমি কেন সেটা খরচ করব? ওনাদের বার্ষিক প্রতিবেদনে আমি গত বছরের প্রতিবেদন দেখেছি, প্রথমে হচ্ছে যে ট্রান্সপারেন্সি অফ দ্য ফান্ড, তারা যে কত টাকা এখানে ফান্ডে আছে এটা নিয়ে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ফিগার আসছে। আমি সরকারের কাছ থেকে যে ফিগার পাচ্ছি, মানে মৌখিকভাবে, লিখিত না, কিন্তু আমি সেটা আবার যারা এই সেক্টরে কাজ করে তাদের সঙ্গে একদম মিলছে না। আর আমরা শুধু জানি যে এক একটা প্রবাসী যাওয়ার আগে এই ফান্ডে 3,500 টাকা অ্যালোকেট করে যায়। তো এখন মূল প্রশ্ন হচ্ছে যে এই ফান্ডটা কত? আমি কিন্তু বার্ষিক প্রতিবেদনে যেটা এখন ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড বলে একটা সংস্থা হয়েছে, যে সংস্থাটা এই ওয়েলফেয়ার ফান্ডটাকে ম্যানেজ করে, এটা একটা আইনের দ্বারা এই বোর্ডটা গঠিত। এখন এই বোর্ডের যে আমি বাৎসরিক প্রতিবেদন দেখি, সেখানে শুধু কিন্তু এক্সপেন্ডিচার আমি পাই, যে এই খাতে এই খাতে খরচ হয়েছে, ওইটাতে আমি পরে আসছি, কিন্তু আমি কোথাও পাই না তাদের আয় কত। প্রত্যেক বছর যে শ্রমিক যাচ্ছে তাদের থেকে যে 3,500 টাকা করে নিচ্ছে, ওটা তো আয়ের খাতায় আসতে হবে। আমি আমার লেখার মধ্যে দেওয়ার জন্য আমি যথা চেষ্টা করেছি ওয়েবসাইটে গিয়ে, কোথাও আমি এই ফান্ডের টোটাল লায়াবিলিটিস অ্যান্ড অ্যাসেট আমি পাইনি। এটা আমার দুর্বলতা হতে পারে, বাট আমি বেশ চেষ্টা করেছি এবং আমার অফিসের কলিগরাও সাহায্য করেছেন, আমি কোথাও এই ফিগার পাই না। তো এই ফিগারটা নাই কেন? এটা তো মানে সরকারের আয় ব্যয়েরই তো আমি জিনিস ওয়েবসাইটে পাচ্ছি, আর এটা তো সরকারের পয়সা নয়, এটা তো আমার এই প্রবাসী শ্রমিকদের পয়সা। এটা একটা ফান্ড সরকার ম্যানেজ করে, খুবই ভালো কথা, প্রশংসনীয় উদ্যোগ, কিন্তু এই ফান্ডের আমি ফিগারের মধ্যে এত অস্বচ্ছতা কেন? আচ্ছা, তারপরে আমি আসছি এই ফান্ড ম্যানেজমেন্ট। এই ফান্ড ম্যানেজমেন্টে গত ওদের বার্ষিক প্রতিবেদনে আমাদের দেখেছে যে 20 কোটি টাকা তারা এই বোর্ড তারা খরচ করেছে বিভিন্ন খাতে। প্রশ্ন হলো যে এই 20 কোটি টাকা এটা কি প্রয়োজনীয় খরচ হয়েছে, এটার অডিট হচ্ছে কি না? সেখানে আমি শুনেছি যে অডিট নাকি এজি অফিস থেকে করা হয়, কিন্তু সরকারের অনেক হাজার মানে ফান্ডের খরচের মধ্যে এজি অফিস তো অনেক ফান্ডই করে, এটা তো ওই সরকারের ফান্ডের মতো ফান্ড না, এটা তো শ্রমিকদের নিজস্ব টাকা। তো ওইটা ওইভাবে অডিট হওয়াটা আমি মনে করি আরও বেশি অডিট হওয়া উচিত, এবং আমি মনে করি যে একটা প্রফেশনাল সিএ একটা প্রতিষ্ঠানের মাধ্যমে এটা অডিট হওয়া উচিত, এবং অডিটটা প্রত্যেক বছর হওয়া উচিত, এবং এটা ওয়েবসাইটে থাকা উচিত।
তো সেখানে ধরেন 20 কোটি টাকা তারা নিজেরা খরচ করেছেন তাদের প্রশাসনিক এবং অন্যান্য খরচে। এটা কি ফুললি জাস্টিফাইড? এটা কিন্তু প্রশ্নের উত্তর আমি পাবো না। আরেকটা কথা হচ্ছে যে আমি অনুরোধ করব সরকারকে যে এই 20 কোটি টাকা যদি সত্যি সত্যি মানে লেজিটিমেট খরচ হয়, তো এই 20 কোটি টাকা সরকার দিয়ে দেখ। আমি কেন গরিব শ্রমিকদের কাছ থেকে তার ফান্ড ম্যানেজ করতে গিয়ে আমি বছরে 20 কোটি টাকা খরচ করব? তো মাহফুজ ভাই, আপনি যে বললেন যে শ্রমিকদের টাকাই ইউজ করা হচ্ছে শ্রমিকদের পিছনে এবং অন্যান্য রিজনসেও এই ফান্ড থেকে টাকাটা নেওয়া হচ্ছে, তো আমরা জানি যে যখন একটা শ্রমিক বিদেশে কাজ করাকালীন সময়ে মারা যাচ্ছেন, তখন তার লাশ যে আনা হচ্ছে সেটা কিন্তু এই ফান্ড থেকে টাকা নেওয়া হচ্ছে এবং 3 লাখ টাকা দেওয়া হচ্ছে কম্পেনসেশন। তো এটা এই 3 লাখ টাকাটাও, কম্পেনসেশনের টাকাটাও কি ওই শ্রমিকদের ফান্ড থেকে দেওয়া হচ্ছে? এবং সরকারের কি আর কোনো উদ্যোগ নেই এই ক্ষেত্রে যে একটা শ্রমিক মারা গেলে অ্যাটলিস্ট লাশটা আনার সময় তো কিছুটা দায়িত্ব সরকারের বা আমাদের দেশের নিতে হবে? লজ্জাজনক হলেও এটাই সত্যি। এই তারা মরে গেলে লাশটা আনার খরচা এই ফান্ড থেকে আসে এবং তাদের পরিবারকে 3 লাখ টাকা করে দিতে হয়। তো আমার মানে যেটা বৃহত্তর প্রশ্ন, যে যেই সেক্টরটা, যেই শ্রমিকরা আমাকে বছরে $20 বিলিয়ন কাছাকাছি দিচ্ছে, তাদের প্রতি আমাদের এত বলতে পারেন যে এত কেন অসম্মান টাইপের? কিন্তু প্রথমে আর্থিকভাবে এত একটা ন্যারো ভিউ কেন? এবং এটা মন্ত্রণালয় থেকে আসছে। এই মন্ত্রণালয়ের বাজেট হচ্ছে 642 কোটি টাকা। যেখানে পিকে হালদারের মতন লোক 10,000 কোটি টাকা সে চুরি করে ফেলে, সেখানে আমার পুরো মন্ত্রণালয়ের বাজেট হচ্ছে 642 কোটি টাকা। তার মধ্যে 316 কোটি টাকা ডেভেলপমেন্ট। 316 কোটি টাকা তো খুব খুব সহজেই খরচ হয়ে যায়। তো আমি অনুরোধ করব সরকারকে একটা দৃষ্টিভঙ্গির পরিবর্তনের জন্য। এই মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, এর অ্যালোকেশন বাড়ানো খুবই প্রয়োজন, তার স্টাফ বাড়ানো। এখন ধরেন এই যে এই এক্সপ্যাট্রিয়েট বা প্রবাসী শ্রমিকদের কল্যাণের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ে তারা একটা অফিস করেছে। সেই অফিসের অনেকাংশে ওই তার যে খরচ, কিছু সরকার দেয়, কিছু আবার এই তহবিল থেকে আসে। তাদের গাড়ি কেনা, তাদের অফিস ফার্নিচার করা, মানে এটা তো হাস্যকর ব্যাপার। সরকার এখন তো আমরা খুবই গর্বিত যে আমাদের ইকোনমি ইজ সো বিগ, আমাদের বাজেট ইজ সো বিগ। তো সব কিছু বিগ, তা আমার এই প্রবাসী শ্রমিকদের জন্য এত স্মল কেন? আমি কোন অধিকারে তাদের দেওয়া পয়সা দিয়ে আমি বিভিন্ন করছি? যেখানে সরকার এবং প্রশংসনীয় উদ্যোগ, আমরা সমস্ত মন্ত্রণালয়, আমি যদি কৃষি মন্ত্রণালয় দেখি, আমি যদি শিক্ষা মন্ত্রণালয় দেখি, এখানে যতগুলো সরকারি উদ্যোগ সব তো সরকারের নিজস্ব ফান্ড থেকে আসে। ওখানে তো এই স্কুলের মায়না, মানে ছাত্রদের মায়না থেকে তো নেওয়া হচ্ছে না, বা শিক্ষকদের যারা যে মায়না পান সেখান থেকে তো নেওয়া হচ্ছে না। তো আমি কেন এখানে শ্রমিকদের কাছ থেকে পয়সা নিয়ে আমি তার পয়সা দিয়ে আমি বিভিন্ন কাজ করছি? সো আমি মনে করি এখানে একটা দৃষ্টিভঙ্গির পার্থক্যের খুব প্রয়োজন। আমি এই মন্ত্রণালয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন বলতে পারো যে নীতি নির্ধারকদের সঙ্গে আলোচনা করে আমার একটা ধারণা হয়েছে যে এইটা যে একটা প্রাইভেট ফান্ড, মানে সরকার পরিচালনা করেন, বাট সোর্স অফ দ্য ফান্ডিং ইজ টোটালি প্রাইভেট। আর আরেকটা যে বাজেটারি অ্যালোকেশনের যে ফান্ড, এটার যে একটা আমূল পার্থক্য, এটা এই মন্ত্রণালয়ে নীতি নির্ধারকদের জন্য মাথায় খুব স্পষ্ট না। তারা মনে করে যেহেতু দিস ইজ ম্যানেজড বাই দ্য গভর্নমেন্ট এবং দিস ফান্ড ইজ ক্রিয়েটেড বাই এ ল অফ দ্য গভর্নমেন্ট, এটা ওই সরকারের ফান্ডেরই একটা অংশ। আমি মনে করি এটা অত্যন্ত একটা অন্যায় একটা আচরণ আমাদের প্রবাসী শ্রমিকদের উপরে, এবং এই মানসিকতা কিভাবে জন্ম নিতে পারে? আচ্ছা, তারপরে ধরো এই যে বোর্ড আছে, এই বোর্ডের 16 জন board with the secretary as the ex officio chairman of the board. এখানে 12 জন হচ্ছে সরকারি আমলা, একজন হচ্ছে রিক্রুটিং এজেন্সির নিয়ে, আর 3 জন হচ্ছে শ্রমিকদের। আচ্ছা, এই 3 জন শ্রমিকরাও কিভাবে এই বোর্ডে আসেন সেটা সুস্পষ্ট না, বিকজ যেহেতু শ্রমিকদের কোনো সংগঠন নাই, যেহেতু তারা কোনো রিপ্রেজেন্টেটিভ বডি নাই, এগুলো খুব সম্ভব মানে হয় সিলেক্টেড হয়। তো
আমি তো এমনিতেই তো সরকারের যারা আমলা তাদের যে মানসিকতা, তাদের যে বলতে পারেন যে ক্ষমতা, সেইখানে ইম্যাজিন এ বোর্ড মিটিং যেখানে 3 জন এই শ্রমিক আছে যারাও কোনো সংগঠন দ্বারা নির্বাচিত নয়, তারা কতটুক বলিষ্ঠতার সঙ্গে ওইখানে তারা কথা রাখতে পারছেন আমার খুবই সন্দেহ হয়। এবং বলিষ্ঠভাবে কথা রাখলেও সেই কথা কতটুকু নেওয়া হচ্ছে, বিকজ আমি তো এটা টোটালি একটা মানে দিস হোল বডি ইজ টিল্টেড টুয়ার্ডস ব্যুরোক্রেসি। এবং ধরেন এই যে লেবার সেক্রেটারি যিনি এটার চেয়ারম্যান হন, ধরে নিলাম যে উনি অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত দক্ষ মানুষ, বাট উনি তো এখানে 2-3-4 বছর পরে তো উনি অন্য মন্ত্রণালয়ে চলে যাবেন, এখানের সেক্রেটারি আরেক জায়গায় যাবে, তো নতুন সেক্রেটারি আসবে, তার এই জিনিসটা বুঝতেই তো কিছু সময় লাগবে। তো হোয়াই নট হ্যাভ এন ইন্ডিপেন্ডেন্ট বোর্ড অফ ডিরেক্টরস, যেখানে সরকারের প্রতিনিধি থাকবে, সেখানে এই এক্সপেক্টেটেড ওয়ার্কারদের থাকবে তারা, এবং ধরেন এমনও হতে পারে একটা খুব বিখ্যাত ইকোনমিস্ট থাকলেন, মার্কেট যে ইন্টারন্যাশনাল যে মার্কেট অফ তাদের যারা দক্ষ, অনেক রিসার্চ অর্গানাইজেশন আছে তাদের রিপ্রেজেন্টেটিভ থাকতে পারে, এবং বিশেষ করে খুবই ধরেন একটা ট্রান্সপারেন্ট এবং খুবই প্রেস্টিজিয়াস একটা যদি বডি হয়, অ্যাজ আই সেড, সেখানে সরকারের নিশ্চয়ই থাকবে, তাহলে আমি মনে করি যে এই আমাদের প্রবাসী শ্রমিকদের নিজস্ব ফান্ডের যে ওয়েলফেয়ার ফান্ড, এটা আরও অনেক বেশি ম্যানেজ হতে পারে। এখানে ধরেন একটা খুবই একটা সিম্পল প্রশ্ন, এই ফান্ডে একটা সোর্স থেকে বলছেন যে এটা ফান্ডের মধ্যে 1200 থেকে 1500 টাকার বেশি নেয়, আবার অন্য সোর্স আমাদেরকে বলছেন যে প্রায় 3500 কোটি টাকা আছে। আমি ধরে নিলাম যে নিম্ন ফিগারটাই সঠিক। তো 1200 কোটি টাকা আপনি এটা কোন ব্যাংকে রাখবেন, কত পার্সেন্ট ইন্টারেস্ট রাখছেন, এটা তো ফান্ড ম্যানেজমেন্ট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। এখন আমি ব্যাংক এতে রাখলে আমি এত পার্সেন্ট পাচ্ছি, ইন্টারেস্ট, ব্যাংক বিতে পারলে বেশি পাচ্ছি, এবং অনেক সময় when you are depositing such a big amount, ব্যাংকদের কাছ থেকে কিন্তু আপনি নেগোশিয়েট করে বেটার রেটস পেতে পারেন। তো আমি যথেষ্ট নেগোশিয়েট করছি কিনা, এবং সেই রেট অফ ইন্টারেস্ট পেয়ে এবং ইন্টারেস্টটা কত, আমি তো পুরো ফান্ডের খবরই জানি না, রেট অফ এই ফান্ডের ইন্টারেস্টে আয় কত হচ্ছে তা আরও কম জানি। তো আমি মনে করি যে সরকারের সুবিধার জন্যে, এবং যেহেতু সরকার অত্যন্ত একটা এক্সপোর্ট ওরিয়েন্টেড মাইন্ডসেটে চলেন, এবং সরকার অনেক প্রণোদনা দিচ্ছেন আমাদের বৈদেশিক আয়টা আরও বাড়ার জন্য, সেই একই মানসিকতায় একই স্পিরিটে আমি মনে করি যে এই মিনিস্ট্রি অফ এক্সপ্যাট্রিয়েট ওয়েলফেয়ার অ্যান্ড ওভারসিজ এমপ্লয়মেন্ট এদিকে সরকারের আরও বেশি সুনজর দিতে হবে। মন্ত্রণালয়কে একদিকে আরও শক্তিশালী করতে হবে উইথ প্রপার স্টাফ অ্যান্ড প্রপার বাজেট অ্যালোকেশন, আর এই যে ফান্ড আছে এটাকে একটা সেপারেট একটা বোর্ড অফ ডিরেক্টরসের আন্ডারে উইথ ইন্ডিপেন্ডেন্ট অথরিটি, যেখানে সরকারের অবশ্যই প্রতিনিধি থাকবে এবং বেশ জোরালো প্রতিনিধি থাকলো, কিন্তু এটা টোটালি মনোপোলাইজড বাই দি ব্যুরোক্রেসি, এটা আমার মনে হয় না যে একটা ফান্ড ম্যানেজমেন্ট, বিকজ ফান্ড ম্যানেজমেন্ট ইজ অলসো কিন্তু একটা ভেরি টেকনিক্যাল থিং, এবং এটার জন্য আপনার যথেষ্ট দক্ষতা লাগবে। যারা ফান্ড ম্যানেজার, পৃথিবীতে ফান্ড ম্যানেজার্স আর এ হাইলি অ্যাক্লেইমড প্রফেশন। তা আমি সেখানে যারা ব্যুরোক্রেটস, আমি ব্যুরোক্রেটদেরকে খেয়েও করছি না, বাট এগুলো তো ট্রান্সফারেবল জব, আজকে এখানে আছেন কালকে আরেক জায়গায় যাবেন, তার ওই ধরনের দক্ষতা অর্জন করার সময়ই নাই। তো আমি মনে করি যে এই ফান্ডটাকে যে আরও ভালোভাবে ব্যবহার করতে পারি, তাহলে এই শ্রমিকদের ওয়েলফেয়ারের অনেক বেশি কাজে। যেমন ধরেন একটা বড় প্রশ্ন, নারী শ্রমিকরা কীভাবে তারা বিদেশি করেন, এটা তো একটা বিরাট প্রশ্ন। আমরা প্রায় খবর শুনি যে তারা শারীরিক নির্যাতনে, যৌন নির্যাতনের শিকার হচ্ছেন। আচ্ছা, এখান থেকে আরেকটা হিসাব আছে খুব ইন্টারেস্টিং, যে আমি যদি এই বোর্ডের বাজেট দেখি, যে প্রত্যেক বছর তারা তো ওই যে মৃত শ্রমিকদের আনার খরচ দেন, এবং গত বোধহয় 10 না 15 বছরে, আমি ঠিক সঠিক মনে পড়ছে না, প্রায় 30,000-এরও বেশি শ্রমিক লাশ দেশে আসছে। তো আমার একটা ন্যাচারাল প্রশ্ন হলো যে এই যে এতগুলো লোক মারা গেলো কীভাবে? এখানে ন্যাচারাল ডেথ হয়তো হয়েছে 50%, বা ধরেন 60% বা 70%, আনন্যাচারাল ডেথগুলো হয়েছে সেটা কেন হলো? এটা কি রোড অ্যাক্সিডেন্ট, নাকি মিসট্রিটমেন্ট? এটা কি মিসট্রিটমেন্ট, না তাদের যথাসময়ে সুস্বাস্থ্য দেখা হয়নি, হসপিটালাইজেশন হয়নি? তো আমি তো এই লাশের হিসাব থেকেই তো আমার একটা
চেতনা আসা উচিত যে এত লোক মারা যাচ্ছে কেন। তারপরে নারী নির্যাতনের একটা বিরাট ঘটনা। আমার জানা মতে এই নারী নির্যাতন নিয়ে এই আপনার মিনিস্ট্রি অফ এক্সপ্যাট্রিয়েট ওয়েলফেয়ার তেমন কোনো উদ্যোগ নেয় নাই, এবং যারাই এই সংশ্লিষ্টরা কাজ করেন তার অনেকেই বলেন যে তোমরা তো বেশি বেশি নারী নির্যাতন বলে আমাদের নারীদেরকে চাকরি দেওয়া থেকে তোমরা করছো, তাদেরকে নিরুৎসাহিত করছো, অথবা এত কন্ডিশন দিলে মেয়েদের কিন্তু যেতে দিবে না। তবে তাদেরকে সেফ রাখার জন্য কেউ কোনো উদ্যোগ নিচ্ছেন না। ওইটা বলে না, বাট ইমপ্লাইড হচ্ছে তাই যে নারী অধিকার নিয়ে বেশি কথা বললে কিন্তু নারীরা কিন্তু চাকরি পাবে না। তো তার মানে কি যে অধিকার কম বলো, চাকরি পাক, তারপর যা হওয়ার হোক। সো আমি অত্যন্ত বিনীতভাবে আমি সরকারকে অনুরোধ করব যে এই পুরো সেক্টরটির দিকে একটা নজর দেওয়া, এবং এটা নিয়ে একটা খুবই একটা সুপরিকল্পিত একটা পরিকল্পনা আছে, ব্রিং এভরিবডি টুগেদার, এই প্রবাসী শ্রমিক, তারপরে সরকার, তারপরে রিক্রুটিং এজেন্সি, এবং অলসো ILO ইন দ্য পিকচার, ইন্টারন্যাশনাল এক্সপার্ট ইন দ্য পিকচার, অ্যান্ড ক্রিয়েট এ পলিসি, একটা ফরওয়ার্ড লুকিং পলিসি। বিকজ এই $20 বিলিয়ন এখন এটা কিন্তু আমরা যদি স্কিলস ডেভেলপমেন্টে যেতে পারি, যেমন অনেকে বলে আর কি যে বিদেশে এখন মানে ওই যে কেয়ার গিভারদের জন্য একটা বিরাট মার্কেট তৈরি হচ্ছে। ওয়েল ট্রেইন কেয়ার গিভাররা তারা চাকরি পাবে। এই যে মেয়েরা যে যাচ্ছে তারা ডোমেস্টিক সার্ভেন্ট হয়ে যাচ্ছে বা অমুক যাচ্ছে, এটার চাইতে অনেক বেশি হায়ার পেইং জবস হবে যদি আপনি কেয়ার গিভার হন। এখন সরকার যদি একটা খুব দূরদর্শীমূলক একটা পলিসি নেয় যে আমি এই ধরনের, এটা কিন্তু নার্স না, নার্সের চাইতে কম, কিন্তু হোম কেয়ার গিভার্স যেগুলোকে বলে, এটা যদি আমি খুব সুপরিকল্পিতভাবে করি, যেমন আমি জানি যে জাপানিজরা এটাতে বেশ ইন্টারেস্টেড, এবং তাদের একটা প্রয়োজনীয় হচ্ছে জাপানিজ ভাষা শিক্ষা। তো সেই উদ্যোগ তো আমরা নিতে পারি। তো বিভিন্ন দেশে ধরেন ফ্রান্সে ফ্রেঞ্চ, স্প্যানিশ, আপনার স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, বেসিক ভাষা, একটা হলো বেসিক ভাষা, একটা হলো যে একটু ওই যে টেকনোলজিশান, মানে ফ্রিজ খোলা, তো আপনার বিভিন্ন আজকাল তো মানে টেকনোলজি, তাদেরকেও অ্যাসিস্ট করা, ফোন হ্যান্ডেল করা, ল্যাপটপ হ্যান্ডেল করা, এইসব নিয়ে। তো এটা যদি করে তাহলে আমি মনে করি এই সেক্টরের ইনকাম অনেক বাড়বে। সো সরকার যদি আর কিছু না হোক, তাদের ফরেন এক্সচেঞ্জ আর্নিংটা কীভাবে দ্বিগুণ তিগুণ করা যায় সেই দৃষ্টিভঙ্গি থেকেও যদি আসে, তাহলে এই মন্ত্রণালয়ের প্রতি সরকারের আরও সুগভীর দৃষ্টি দেওয়ার একেবারে মানে ইমিডিয়েট নিড। আর এর সঙ্গে তো আরেকটা আছে যে এই যে ধরেন সরকার শ্রমিকরা যারা বিপদে পড়লো, তাদের কেয়ারের জন্য তো এইটা নিয়ে অনেক লেখালেখি হয়েছে, আমি আর এটা রিপিট করতে চাচ্ছি। তো শেষমেশ আমি জানতে চাই আপনার কাছে যে আসলে এখন এতগুলো শ্রমিক, প্রবাসী শ্রমিক, ওরা আটকে আছে দেশে, ওরা যেতে পারছে না সৌদি আরবে। ওদের অনেকজনের ভয়ও আছে যে তাদের ভিসাগুলো এক্সপায়ার্ড হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে গেছে। তো এই ক্ষেত্রে আসলে সরকারের এখন কি করণীয়, বা শ্রমিকদেরই বা কি করণীয়? আসলে এই ব্যাপারে একটা শুভ উদ্যোগের কথা আজকেই আমি দেখলাম, অনলাইনে দেখলাম যে সরকার তাদেরকে টাকা দিবে। তো সেটা আমি বললাম যে সেই সরকার ওদেরই টাকা ওদেরকে দিচ্ছে, এখানে সরকার নিজস্ব একটা উদ্যোগ নিতে পারে। আরেকটা ভালো উদ্যোগ সেটা হচ্ছে ভ্যাকসিনেট করা। এখানে কিন্তু আরেকটি প্রশ্ন উঠে যায় যে আমার এই মন্ত্রণালয়ের জানা উচিত ছিল যে প্রত্যেক মাসে মাসে কত লোক যাচ্ছে। এটা খুব ইজিলি যাওয়া, আপনি নিজের ডেটাবেস না থাকলেও আপনি যদি এয়ারলাইন্সগুলোকে জিজ্ঞেস করেন, তারা ভাই তোমার প্লেনে আমার কত শ্রমিক যাচ্ছে পার ডে ইন দ্য নেক্সট 1 মান্থ, আপনি কিন্তু একেবারে নাম সহ পেয়ে যাবেন। তো ওদেরকে যদি একটু মানে স্পেশাল করে তাদেরকে যদি ভ্যাকসিনেট করা হতো, তাহলে কিন্তু এই ঝামেলাটা হতো না। এই ঝামেলাটা হয়েছে যখন সৌদি আরবিয়া দেখেছে যে আমার শ্রমিকরা ভ্যাকসিনেটেড নয়, তখনই তারা ইম্পোজ করলো যে আমার এখানে তাহলে আসলে তোমাকে 7 দিন নিজের পয়সায় হোটেলে থাকতে হবে। তো এটা তো ইট ওয়াজ এন ইজিলি অ্যাভয়েডেবল একটা ঘটনা। যাই হোক, দেরিতে হলেও সরকার এটা উদ্যোগ নিচ্ছে। আমি মনে করব যে এই কথাটা যেন শুধু লিপ সার্ভিস না হয়, কথার কথা থেকে না যায়। তারা উদ্যোগী হয়ে লেবার মন্ত্রণালয়, এই এক্সপ্যাট্রিয়েট মন্ত্রণালয়, তারা হেলথ মিনিস্ট্রির সঙ্গে একেবারে যোগ সাজসে এদেরকে যথাসম্ভব দ্রুততার সঙ্গে ভ্যাকসিনেশনগুলো তারা দিয়ে দেবে। থ্যাংক ইউ সো মাচ মাহফুজ ভাই ফর বিং উইথ আস টুডে। দর্শক ভুলবেন না আমাদের ফেসবুক পেজ ফলো করতে এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে। স্টার ভিউজ রুম উইল বি ব্যাক উইথ মোর ইন ডেপথ নিউজ অ্যান্ড ভিউজ।
Stay with us.